প্রস্তাবিত বাজেট জন ও ব্যবসা বান্ধব। সংবাদ সম্মেলনে বললেন অর্থ উপদেষ্টা, বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ করতে চায় ঐক্যমত্য কমিশন। স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোতে মতভেদ। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি। এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাড়া নৈরাজ্য ঠেকাতে থাকছে তদারকি কমিটি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। শুরুতেই থাকছে বাজেট প্রসঙ্গ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা এবং জনবান্ধব বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, আর্থিক খাত একেবারে খাদের কিনারায় ছিল, সবার চেষ্টায় তা একটা পর্যায়ে আনা সম্ভব হয়েছে। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালি সিদ্দিকীর রিপোর্ট দেখুন। ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, এবারের বাজেটকে কথার ফুলঝুরি বাদ দিয়ে বাস্তব ভিত্তিক করা হয়েছে। তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা রয়েছে এই বাজেটে। অনেকে বলে যে তোমরা তো আগের পদাঙ্ক অনুসরণ করেছো, আগের ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক। আমরা যে সময় চট করে ডিপার্চার করে নিয়ে দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। আমরা কতগুলো ফ্রেমওয়ার্ক মেথোডোলজি আছে সেটা তো ফলো করতে হবে। তাহলে আমরা একটা পদাঙ্ক অনুসরণ করে সামনে যাচ্ছি, সেটাও ঠিক না। আর একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, কারাপশন যদি না থাকতো, দেশে টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের। ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বাজেট বাস্তবসম্মত, তাই এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হবে। এবছরের জন্য যে বাজেট আগামী বছরের জন্য প্রস্তাব করছি, সেটা তো অনেক আমরা দেখে শুনে বাস্তবসম্মতভাবে যেগুলো করা যাবে, যেই গতিতে করা যাবে, আমরা মনে করি যে কারণে আগেই বলেছি যে এটা বাস্তবসম্মত একটা বাজেট। আমরা আশা করি যে এই বাজেটটা প্রায় সম্পূর্ণই বাস্তবায়িত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। ডলারের বিনিময় হার এখন স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করা, কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেইনস্টে যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা জিততে পারতাম না। কারণ বিদেশের জিনিসের দাম বাড়তো এবং সেটা প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। এখন যেহেতু গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি 122-123 আছে, আমাদের একটা স্বস্তি আসছে। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য, বিমান, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ আর্থিক খাতের প্রধানরা। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। সময় স্বল্পতার কারণে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জাতীয় সনদ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। মঙ্গলবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। এদিকে বৈঠকের বিরতিতে স্থানীয় নির্বাচন কোনোভাবেই
অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় হওয়া উচিত নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় এবং জাতীয় নির্বাচন চায়। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব আছে তা দূর করতেই দ্বিতীয় দফা ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। এর আগে আলাদাভাবে বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসলেও এবারে সব দলকেই একত্রে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি যে কাঠামোগতভাবে এটা অগ্রসর হবে। শুরুতেই আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। জানান, সংসদের উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ প্রক্রিয়া, নারী আসন, সংসদীয় কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপ্রণালী নিয়ে বৈঠকে বসেছেন তারা। সংবিধান সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা মূল প্রস্তাব তো ছিল, সুপারিশ, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে। সেটাও আমরা অবহিত হব যে পরিবর্তনগুলো কি দাঁড়িয়েছে এবং তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিতে পারব। এসব বিষয়ে দলগুলোর প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন নয়। স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না এবং সেটাতে জাতীয় ঐক্যমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা 4 মাস। এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা 3 মাস হওয়া উচিত এবং অবশ্যই 4 মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব? এটা কি বাস্তবতা? বাস্তবতা নয়। এর বিরুদ্ধে মত দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। সবার দাবি নিরপেক্ষ সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস এবং তখন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন মানে 1 আফটার 1, যেমন 1 মাস আপনি রাখতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় মানে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা এই স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে, এটি আমাদের। আমরা যেটা প্রস্তাব করেছি পদ্ধতিগত দিক থেকে একদিনই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়েও মতবিরোধ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচন এপ্রিলের মধ্যে করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, 5ই আগস্ট অভ্যুত্থান না হলে আজও রাজনৈতিক অধিকার ফিরে পেতাম না। ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিজম এখনো বিদায় নেয়নি উল্লেখ করে তিনি বলেন, এই ফ্যাসিজম বিদায় করতে হলে বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের সদিচ্ছা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। নির্বাচন জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন, এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ। আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। এ সময় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির নেতা। শেখ সোহাগের রিপোর্ট। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিজের গুম হওয়ার বিষয়ে অভিযোগ জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, আসাদুজ্জামান ও AKM শহীদুল হক সহ 7 জনকে অভিযুক্ত করা হয়। প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন
সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। তবে আরও অন্যান্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার যেন হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলা যাতে হয় তার জন্য লজিস্টিক সাপোর্ট বাড়ানোর আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। বাংলাদেশ ফ্যাসিস্ট আমলে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে তাদের সবাইকে আদালতের মাধ্যমে বিচার চাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন, আমার মতো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপঙ্গত্ব বরণ করেছে, বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। শেখ সোহাগ, সেন টেলিভিশন, ঢাকা। ঈদে রাজধানী সহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঈদ যাত্রায় যাত্রী ছদ্মবেশে ডাকাতি ঠেকাতে বাসে ওঠার সময় তোলা হবে ছবি, বাসে থাকবে প্রশাসনের টেলিফোন নম্বর। মঙ্গলবার সচিবালয়ে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আসন্ন ঈদুল আজহা নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সচিবালয় পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধির সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারও যেন ঈদের যাত্রাটা নির্বিঘ্নে হয়। বৈঠক শেষে বাড়ি ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার যেন যাওয়ার পথে এবং ফেরার পথে একই ভাড়া, মানে যেটা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটা নেয় এই জন্য। এবং এই যে শিমুল ভাইয়েরা আছেন, এরা সবাই এগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না। এবার কিছুটা ভিন্ন চিন্তা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাসে যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে তোলা হবে ছবি। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, এই জন্য সবারই ছবি নেওয়া হবে। এবং এই ছবিটা শুধু যেই সময় একেবারে লাস্ট, যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নেবে না, তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দেবে। এছাড়া যাত্রীদের যথাযথভাবে ভাড়া নিশ্চিত করতে গঠন করা হয়েছে তদারকি কমিটি। কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা পুরোটা সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সরণির জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন যাবৎ হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এলাকাবাসী এবং সিটি কর্পোরেশনের লোকজনের সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ শুরু করেন। এ সময় এলাকাবাসী সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। বিসিজিএস সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী স্বাধীন বলেছেন, ঈদ উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। যাত্রীদের নৌযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল আরও জোরদার করা হয়েছে। তার পাশাপাশি জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি এবং বোট নৌযান সমূহের তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। হাটে বাড়তে শুরু করেছে ক্রেতা বিক্রেতা। রাজধানীর মিরপুর পল্লবীর কালশী এলাকায় শুরু হয়েছে পশুর হাট। এরই মধ্যে হাতে আসতে শুরু করেছে গবাদি পশু। এছাড়া ক্রেতার গরু বাসায় পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে হাট ইজারাদাররা। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হাট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিল আনোয়ার হোসাইন। নারায়ণগঞ্জ শহরের টানবাজারে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়েছে। রাতে 7 ফিল্ড রেজিমেন্ট উপ অধিনায়ক মেজর আফসানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী হরিজন সিটি কলোনিতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপুলিশ সজীব কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিজন সিটি কলোনিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে 2 জন মাদক বিক্রেতা আটক করা হলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দেশীয় মদ, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ, মোবাইল এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এই অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। মধুপুর উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকার। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। উপজেলার জালালাবাদ ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ 11,000 টাকা, 2 বান্ডিল টিল এবং প্রয়োজনীয় শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাঁও থানার ওসি মসিউর রহমান এম সহ আরও অনেকে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আব্দুল্লাহ মামুন। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিম জাহান তন্নি, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আইনাল ইসলাম সহ আর অনেকে। নওগাঁর বাদলগাছি উপজেলার মশলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শারমিন সুলতানা তিথির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে
বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোসিঙ্গা ইউনিয়নে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার সজীব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা সহ আরও অনেকে। জাতীয় সংসদ সদস্য হয়েও মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার চান। এক সময়ের এই দাপটে জনপ্রতিনিধির জীবন চলছে মানবিক সহায়তায়। সন্তানরাও নির্ভর প্রতিবন্ধী ভাতার উপর। বর্তমান সমাজের ভিন্ন বাস্তবতার সেই গল্প তুলে ধরেছেন জিন্না ফারুক। বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। দুইবারের জাতীয় সংসদ সদস্য ছিলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। উন্নয়ন করেছেন এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামীণ অবকাঠামোর। সাধারণ মানুষের সাথে মিশে কাটিয়েছেন জীবনের অধিকাংশ সময়। বাপদাদার জমিদারি থাকলেও জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে সব বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে অসহায় জীবনযাপন করছেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার চান। এই সংসদ সদস্য 1935 সালে জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জের চর কৈজুরি গ্রামে। স্ত্রী, 4 মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলের জনক তিনি। 1973 থেকে 78 এবং 1984 থেকে 88 সাল পর্যন্ত ছিলেন কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 1986 এবং 1988 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সময়ের বিবর্তনে সব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন এই জনপ্রতিনিধি। এই চান এমপি খুব ভালো ছিল। আমরা সরকারের থেকে দেখছি যে সকলেই সকলে মানছে, শুনছেন, ওটা আশা করছে সকলেই, তার পয়সাপাতি কম বিশ্বাসী লোক ছিল। জনপ্রতিনিধি হয়ে সবকিছু বিলিয়েছেন সাধারণ মানুষের মাঝে। অঢেল সম্পদ করার সুযোগ থাকলেও সৎভাবে জীবনযাপন করেছেন, চেষ্টা করেছেন অসহায় মানুষদের সহায়তা করতে। আগেও যে ভাই এখনো হেবে, আগেও যে সে বাড়িঘর বিল্ডিং সিল্ডিং আছিল তাও না, এখন মনে করেন এখনো সেই আগেও। অতিরিক্ত ভালো লোক, সে সৎ লোক, এই জন্য যে কারোর কাছ থেকে সে অবৈধ টাকা পয়সা খায় নাই। জীবন সায়ান্নের এই ক্রান্তি লগ্নে এসে নিচ্ছেন সরকারের বয়স্ক ভাতা এবং ছেলে পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। এতে পরিবারের সদস্যদের প্রতি তার কোনো অভিযোগ নেই। 2 বার চেয়ারম্যান, 2 বার এমপি, এখন বৃদ্ধ হয়েছে যে কোনো কাজ করতে পারে না, সে আর কানেও শোনে না। সৎ পথে চলতাম, সৎ পথে একটু অসৎ পথ উপার্জনের আমি এক টুকরা মাংস আমি আমার সাথে নিতে চাই না। একই দেশে জন্ম নিয়ে এক আলো বাতাসে মানুষ হয়ে যত সুখ তোমাদের তরে মোদের তরে নয়। জীবনে এবার শপথ নিয়েছি, হবেই মোদের জয়। মিথ্যায় আমাদের ভালোবাসা, কপট আমাদের জনসেবা। এমপি হোস্টেলে দেশের থেকে গ্রামে থেকে কোনো লোকজন গেলে সে তার নিজের বেড ছেড়ে দিয়ে তাদেরকে শোয়াইছে। তারা বলছে যে না বাবা, আমরা জীবনে কোনো দিন পা ধুয়া শুই না, আর আমরা এই গদির উপরে শুনে করছি যে পা ধোয়া শোন না, আপনার পা আমি ধুয়ে দিই। উনি তাদেরকে শোয়ায় পর্যন্ত ন্যাকড়া ভিজায় তার পা মুছে দিছে। বলছে যে আজ আপনারা আমাকে ভোট দিচ্ছেন বলেই তো আজকে আমি এই জায়গায় আসতে পারছি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। প্রস্তাবিত বাজেট জন ও ব্যবসা বান্ধব, সংবাদ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বাস্তবায়নের সবার সহযোগিতা কামনা। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চায় ঐক্যমত্য কমিশন। স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোতে মতভেদ। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি। এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাড়া নৈরাজ্য ঠেকাতে থাকছে তদারকি কমিটি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।